আপনারা তো জানেন আমাদের ক্যাডেট কলেজগুলি ছাত্র ভর্তি করে কোন ক্লাসে? সপ্তম শ্রেণী থেকে। কিন্তু আমাদের উচ্চ বিদ্যালয়গুলি তো ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয়। এই পার্থক্যটার কথা কেউ ভেবেছেন? ভেবে দেখেন, তাহলে বুঝতে হবে কোথাও একটা গন্ডগোল আছে। ক্যাডেট কলেজগুলি ইউরোপের স্কুলকে অনুকরণ করেছে, ইংল্যান্ডের স্কুলকে অনুকরণ করেছে, বিশেষ করে ফ্রান্সের যেগুলিকে লিসে বলে সেগুলিকে অনুকরণ করেছে। সেটা সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সারা পৃথিবীতে বুনিয়াদী শিক্ষা হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আমাদের এখানে শুধুমাত্র রায় দেওয়া হয়েছে এবং দিয়েছে সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওয়াশিংটন কনসেনসাস থেকে, আপনি 4 বছর পড়ালে ওই ইউসিইপির স্কুলের বাচ্চাদেরকে এখন কাজে পাঠাতে পারবেন। এটা তো আইনগতভাবে শ্রেণী বৈষম্যকে প্রতিষ্ঠা করা। এটার নাম নন ফর্মাল এডুকেশন, উপানুষ্ঠানিক শিক্ষা। এবং এটার বিরুদ্ধে বলার জন্য আমি শেখ হাসিনার চেয়েও কঠোরতর স্বৈরাচারের হাতে নিপীড়িত হয়েছি। এটা ব্রাক, এই যে গণ সাক্ষরতা অভিযান, এই যে রাশেদা কে চৌধুরী, এরা তো আমাকে প্রায় বেরেই করে দিই মিটিং থেকে। বলে আমাদের গরিব বাচ্চাদের আমি 4 ক্লাস পর্যন্ত পড়াচ্ছি, আপনি তার বিরোধিতা করতে চান? বলে উল্টো বুঝলি রাম। আমি বলি ওদের বাচ্চাকে আপনি 4 বছরে ছেড়ে দেবেন, কিন্তু নিজের বাচ্চাকে তো 12 বছর আগে ছাড়বেন না। অর্থাৎ এই যে স্বৈরাচার শুধু শেখ হাসিনা একা করে নাই, স্বৈরাচার কিন্তু এর মধ্যে প্রতিষ্ঠিত আছে। এই জন্য বলতে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার যারা করতে চান তাদের সমাজ ব্যবস্থার সংস্কারের কথা ভাবতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষা সর্বজনীন করতে হবে। এটা যদি আমি বলি প্রাথমিক শিক্ষা কয় বছর, আপনাকে এটা সংজ্ঞা দিতে হবে না? কিন্তু এটা কোথাও সংজ্ঞা দেওয়া নাই, জাতিসংঘও দেওয়া নাই। আন্তর্জাতিক মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণা তো দেখবেন প্রাথমিক শিক্ষা হবে বিনা পয়সায়, প্রাথমিক শিক্ষা হবে বাধ্যতামূলক, এইসব কথা আছে। কিন্তু কয় বছরকে প্রাথমিক শিক্ষা বলে তা কোথাও তারা বলেননি, বলে কোনো দোষ করেননি। আমরা যেটাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই সবই হচ্ছে বুনিয়াদী শিক্ষা। এই জন্য বলছি দ্বাদশ বর্ষ পর্যন্ত বিদ্যা অভ্যাস করা, অথবা শিশুর বয়স 18 বছর না হওয়া পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হয় না, এই পর্যন্ত শিক্ষা যদি সর্বজনীন করতে চান, এটা আপনার অবৈতনিক করা ছাড়া কি উপায় আছে? হতে পারবে না, বর্তমান অবস্থাতে হবেই না। অবৈতনিক কেন? সেই যে স্কুলে যাচ্ছে সে তো সমাজের জন্য কাজ করছে, আপনি তাকে অগ্রিম বিনিয়োগ করছেন, তাকে তো বেতন দিতে হবে আপনার। মনে হতে পারে খুব ইউটোপিয়ান কথা, কিন্তু অসম্ভব নয়। যে শিশু স্কুলে যায় তাকে আপনার এখন নাম দিয়েছেন উপবৃত্তি। উপবৃত্তি কেন? তাকে তো বৃত্তি দিতে হবে। মানে বলছি আমাদের টাকা নাই, দিতে পারছি না, আমাদের জাতীয় উৎপাদের মনে করেন শতকরা 12 ভাগ খরচ করছি, তাহলে এটা সম্ভব। শিক্ষকদের বেতন 2 গুণ করা যায়, ছাত্রদেরকে বৃত্তি দেওয়া যায়, এবং তাতে শিক্ষার গুণগত পরিবর্তন হতে 10 বছরের বেশি লাগবে না। আগে পরিমাণগত পরিবর্তন, তাহলে 10 বছরের বেশি লাগবে না। এটা শুধু কিউবা বা নিকারাগুয়ার উদাহরণ দিচ্ছে না, আমরা যেটা চাচ্ছি সেটা কি? আপনি দেখেন গণতন্ত্রের প্রধান স্লোগান হচ্ছে, কার্ল মার্কসরা এটা লিখেছিলেন 1875-এ গোথা কর্মসূচির সমালোচনায়, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটিস টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস। এবিলিটি জিনিসটা আপনি কি করে ঠিক করবেন? আমার যে কোনটা পড়তে ইচ্ছা করে, এটা আমি বলছি। শিক্ষা আনন্দদায়ক হয় না কেন? এই যে আগের দিনের শিক্ষা ছিল, যেটাকে আমরা সামন্ত যুগের শিক্ষা বলি, বারক যুগের শিক্ষা বলি, যে কামারের ছেলে কামার হবে, কুমারের ছেলে কুমার হবে, বংশানুক্রমিক পেশা, স্কুলে যেতে হতো না, ঘরে বসে আমরা সুপার ক্রাফট শিখতাম। যেমন তাজমহল যারা বানিয়েছেন এরা সুপার ক্রাফটম্যান, এরা কোথায় শিখেছেন? এরা সব ঘরানার মধ্যে শিখেছেন। এখনো ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের যেমন ঘরানা আছে, আজকাল আমরা মিউজিক বোর্ড করছি, স্কুল করছি, কিন্তু আগে এরকম ছিল। সেইটা সব পেশাতেই ছিল, কিন্তু সেটার একটা অন্ধকার দিক ছিল যে আপনি পেশা পরিবর্তন করতে পারছেন না, সারা জীবন ওইটাই করতে হচ্ছে আপনাকে, বাপের পেশাই করতে হচ্ছে। আমজাদ আলী খানের ছেলেকে আবারও ওই সরদে বাজাতে হচ্ছে। ওইটার মধ্যে প্রথমে আপনার মনে হয় এটা একটা স্ফূর্তি, কিন্তু তার মধ্যে একটা বন্দিত্ব আছে। আধুনিক ধনতন্ত্রের যে ধনতন্ত্রের স্পেশালাইজেশন অফ লেবার, যেটাকে বলে ডিভিশন অফ লেবার, এটা কিন্তু আপনার মধ্যে সেই স্বাধীনতা এনেছে। কিন্তু এখন নতুন হলো কি, আবারও আপনি যদি সমাজের সাবলটান ক্লাস বা নিম্নবর্ণের লোক হন, আপনাকে ওই নিম্নবর্ণের পেশাগুলি অবলম্বন করতে হয়। কিন্তু তার মধ্যে যদি আপনার প্রতিভা থাকে, আপনি কি মধ্যপথে গিয়ে আপনি ঘোড়া বদলাতে পারবেন? পেশা বদলানো খুব কঠিন। আমাদের বিশ্ববিদ্যালয়ে ল্যাটারাল এন্ট্রি নাই, আপনাকে লেকচারার হিসেবে ঢুকতে হবে। আমাকে এক ভদ্রলোক বলেছিল, যদি অমর্ত্য সেনও আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ঢুকতে পারবে না। এবং যে এসে বলেন, আমাকে বলেছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি এখন উপদেষ্টা আছেন, মানে উনি আমাকে পরিহাস চলে বলেছেন, কথা মানে আমাকে ঢুকতে না দেওয়ার জন্য উনি বলছেন, যেখানে অমর্ত্য সেন ঢুকতে পারবে না সেখানে তুমি দরখাস্ত করবা কিভাবে? কথা সঠিকই বলেছেন। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা লেখাপড়াটার মধ্যে। এইটা হলো এক ধরনের নিউ কাস্ট সিস্টেম। আপনি পেশা বদলাতে পারবেন না, যদি বদলান আপনাকে পাগল বলা হবে। কিন্তু মানুষের প্রতিভার স্বতঃস্ফূর্ততার জন্য আধুনিক স্কুলের এবং কলেজের শিক্ষার মধ্যে এটা করা উচিত। আমি আসল কথা এখনো যাই নাই।
শিশুদের শিক্ষার জন্য যদি তার মাতৃভাষা ব্যবহার না করেন আপনি, তাহলে তার যে আনন্দ সেটা প্রথমে অর্ধেক মাটি হয়। বিদেশি ভাষা হচ্ছে আমাদের জীবন সংগ্রামের হাতিয়ার। আচ্ছা, কোন বয়সে বিদেশি ভাষা শিক্ষা করা হবে? ভারতবর্ষে কলোনিয়াল যুগের অভিজ্ঞতা হয়েছে, আমি শুধু বেশি উদাহরণ দেব না। 1854 সনে ভারতের যে শিক্ষানীতি প্রণীত হয়, ইংল্যান্ড থেকে আসে, যেটাকে উডের ড্যাসপাচ বলা হয়, 100 প্যারাগ্রাফওয়ালা একটা লম্বা মেমোরেন্ডাম, সেখানে পরিষ্কার বলা আছে যে নিম্ন বিদ্যালয়ের শিক্ষা হবে ভার্নাকুলার, মাতৃভাষা। ইংরেজি পর্যন্ত কিন্তু অমাতৃভাষা শিক্ষা বাধ্যতামূলক করেনি। সরকারি চাকরিতে দিয়েছে ইংরেজি না জানলে, লর্ড হার্ডিঞ্জের আমলে 1844 থেকে যদি ইংরেজি না জানেন সরকারি চাকরিতে আপনি ঢুকতে পারবেন না। মানে ম্যাকলের যে বিখ্যাত মিনিটস, তার 10 বছর পরে, যে বিলেত থেকে ফর্দ এসেছিল শিক্ষা, তাতে বলেছিল কি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা হবে সবসময় মাতৃভাষায়। মাতৃভাষা বলতে দুটো বলেছে বাংলাদেশে, বাংলা এবং উর্দু। এর কারণ হচ্ছে, এটাও একটা বলে, অনেকে অকারণে নবাব আব্দুল লতিফের বদনাম করে থাকে। মূল দলিল তারা পড়ে না। মূল দলিল হচ্ছে 1882 সনে হান্টার কমিশন বলে যে প্রথম ইন্ডিয়ান এডুকেশন কমিশন হয়, সেখানে বাংলাদেশ থেকে 3 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল মুসলিম। একজন হচ্ছে নবাব আব্দুল লতিফ, আর হচ্ছে চুচুড়ার বা হুগলির নবাব তো সৈয়দ আমির আলী বিচারপতি, আরেকজন ছিলেন নবাব সৈয়দ আমির হোসেন, ইনি হলেন বিহারের। তারা 3 জনেই বলেছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে যারা উচ্চবর্ণ তাদের মাতৃভাষা হচ্ছে উর্দু, আর বেশিরভাগ সব বাংলাদেশি মুসলমানের মাতৃভাষা বাংলা। কিন্তু অনেকে ডক্টর আহমদ শরীফ থেকে শুরু করে মোর্শেদ শফিউল হাসান পর্যন্ত প্রত্যেকের লেখায় পড়ি, তারা না পড়ে না যায় না বলে যে কি নবাব আব্দুল লতিফ বলেছেন বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু, এটা উনি বলেন নাই। আমি বলতে চাচ্ছি, এখন আমরা কিন্ডারগার্টেন, প্লে গ্রুপ থেকে শুরু করে ইংরেজি মিডিয়ামে যে চলে গেলাম, আমরা কোন মুখে মাদ্রাসার শিক্ষা যারা আগে উর্দুতে দিত, উর্দু মিডিয়ামে দিত, তাদের নিন্দা করব? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত বেশি ইংরেজিকরণ হচ্ছে নিম্ন বিদ্যালয়ে, যেটা ব্রিটিশ আমলে হয়নি। ব্রিটিশ সরকারকে অযথা দোষ দিতে আপনি পারবেন না। উডের ডেসপাচ দেখেন, অথবা আমি নিজের সব দলিল পড়েছি এবং নিজ হাতে এগুলি আমি অনুবাদ করেছি। সেই জন্য বলছি, নবাব আব্দুল লতিফের সাক্ষ্য, সৈয়দ আমির আলীর সাক্ষ্য এবং আমির হোসেনের সাক্ষ্য, কোথাও ওরা বলে না যে বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু। বাংলা